তবে এই অনুষ্ঠানে এই ঘটনাটার জন্য আমি ডেকেছিলাম। ফিরদৌস শামীম 698, মানে প্রায় 700 কোটি টাকা, 700 কোটি টাকার নিয়োগ দুর্নীতিতে শুধু অ্যাটাচমেন্ট। আমার মনে আছে ফিরদৌস শামীম, ফিরদৌসদা এখানেই স্টুডিওতে বসে বলেছিল 2 বছর আগে বোধহয় যে ময়ূক তুমি মিলিয়ে নেবে প্রায় 1000 কোটি টাকায় পৌঁছাবে। এটা মানে 1000 কোটি টাকায় প্রায় পৌঁছাতে চলেছে। না, আমি অনেকদিন আগে বলেছিলাম এবং সেই সময় সংখ্যাটি মানে পুরোপুরি আসেনি। তার কারণ আমি বলেছিলাম ওটা অ্যাটাচ করতে পারবে, কিন্তু এই মানে হয়তো বা, কিন্তু এই পরিমাণ অনেক বেশি। মানে আপনি যদি সমস্ত নিয়োগ দুর্নীতির মানে পরিমাণ ভাবেন তাহলে সেটা প্রায় 10,000 কোটি টাকার অধিক হবে। 10,000 কোটি টাকা শিক্ষক নিয়োগ অধিক হবে। তার কারণ হচ্ছে সংখ্যাটা বলি, তার কারণ হচ্ছে তাহলে সুবিধা হবে। ধরুন এই 4টে নিয়োগ প্রক্রিয়া, নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি, এই 4টে নিয়োগ প্রক্রিয়া মিলিয়ে যদি 10,000 ছেলে মেয়ে যদি অবৈধ নিয়োগ পায় এবং প্রত্যেকের 10 লক্ষ থেকে মানে 25 লক্ষ এই রেঞ্জে মোটামুটি টাকা নিয়েছে, সেই হিসাব করে নিন কত টাকা হয়। এবার তার কতটা অংশ এখনো পর্যন্ত ইডি অ্যাটাচ করতে পেরেছে সেটা খুব সামান্য, এবং সেটা একটা প্রসেসের মধ্যে যেতে হয় ইডিকে, এবং পিএমএল একটা সেই প্রভিশন রয়েছে। কিন্তু তার আগে আমি মানে এগুলো কি অপাস অপার বাড়ি ইত্যাদি এই সব কিছু মিলিয়ে এখন অবধি 700 কোটি টাকা, মানে এটা আরো বাড়তে পারে। উদ্ধার করতে পেরেছে এটা পিএমএল অ্যাক্টে ইডি এই মানি ট্রেলটা পেয়েছে, পাওয়ার পরে সেই টাকাটা উদ্ধার করেছে, এবং উদ্ধার করার পরে পিএমএল অ্যাক্টে একটা প্রভিশন রয়েছে যে তাদের নিজেদের অ্যাডজুডিকেশন রয়েছে, সেখানে কিন্তু অ্যাডজুডিকেট করতে হয় যে ওই টাকাটা প্রসিড অফ ক্রাইমের কিনা। আপনি ইডি টাকাটা নিয়ে চলে গেল মানে সেটা প্রসিড অফ ক্রাইমের টাকা, সেটা কিন্তু প্রমাণিত নয়। ইডির একটা ওই পিএমএল অ্যাক্টের অ্যাডজুডিকেশন প্রসেস রয়েছে, সেখানে কিন্তু সেই অ্যাডজুডিকেশন প্রসেসের মধ্যে গিয়ে সেটা প্রসিড অফ ক্রাইম সেটা প্রমাণ দিতে হয়। তারপরে সেটা কিন্তু এই যে পরিমাণটা দেখছেন এই পরিমাণটা সেটা কিন্তু তারা ডিক্লেয়ার করে। ফলে সেই অ্যাডজুডিকেশনের প্রসেসের মধ্য থেকে গিয়ে এই পরিমাণটা হয়েছে। ভবিষ্যতে এই টাকা অনেক বাড়বে। আমি যে কথা বলছিলাম, আজকে ধরুন এত নিয়োগে দুর্নীতির এত কিছু হলো, বাতিল হয়ে গেল, তারপরে গতকাল রাত্রে যে লিস্ট টাঙিয়েছে সেখানেও কিন্তু একই ভুল। এখনো পর্যন্ত আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ওএমআর প্রকাশ করছে না। এখনো পর্যন্ত কিন্তু তারা যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তাদের কাছ থেকে টাকা উদ্ধার করছে না, মাইনের টাকা। এটা কিন্তু বলছেন, চারিদিকে বলছেন আমাদের টাকা নেই, ডিএ দেওয়ার টাকা নেই, অন্যান্য কাজ করার টাকা নেই, অথচ এই অবৈধ চাকরি প্রাপকদের যে মাইনে দিয়েছেন আপনার আবার করের টাকায়, সেই টাকা আদালত বলেছে তুমি ওদের কাছ থেকে কালেক্ট করে দেবে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই টাকা কালেক্ট করছে না। কারণ কি? তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যদি সেই টাকা কালেক্ট করতে যায় তাহলে সেই যারা টাকাটা দেবেন তারা বলবেন আরে টাকা তো দিয়েছি তোমার নেতা নেত্রীকেই, তুমি আমার কাছ থেকে আবার মাইনের টাকা কি ফেরত নিতে এসছো? তার আগে আমরা যে ঘুষের টাকা দিয়েছি সেই টাকা ফেরত দাও। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তাটা পেয়েছেন, তাই তিনি এটা নিয়ে চুপচাপ আছেন। কিন্তু আমরাও এটাতে ছাড়বো না, আমরা ওই কন্টেম্প প্রসিডিংসের মধ্যে আছি। নিশ্চিতভাবে এই টাকা উদ্ধার হবেই, আজ না হয় কাল। এই যে কথা বলছিলাম এর আগে যে চর্চা হচ্ছিল, আমি জাস্ট দুটো কথা বলে শেষ করছি। যে এই রাজ্যের গণতন্ত্র, এই রাজ্যের গণতন্ত্র এবং বাক স্বাধীনতা, বাক স্বাধীনতার কতগুলো নিদর্শন বলবো, কতগুলো নাম বলবো, একটু স্মরণ করিয়ে নিন তো। অম্বিকাশ মহাপাত্র কার্টুন, সেটাকে শেয়ার করার জন্য তিনি জেলে গেলেন। শিলাদিত্য সারের দাম জিজ্ঞাসা করার জন্য তার কি অবস্থা হয়েছিল মনে থাকবে। টুম্পা কয়ার মৌসুমী মনে থাকবে, কামদুনি কাণ্ডে তাদের মাওবাদী বলে অভিহিত করা হয়েছিল। এই রাজ্যের বাক স্বাধীনতার হাল হচ্ছে এটা। এই রাজ্যে কার্টুন ফরওয়ার্ড করার জন্য জেলে যেতে হয় এই রাজ্যে। ফলে এই যে বুদ্ধিজীবী বলছেন না, সকলেই তার বুদ্ধি দিয়েই তার বিচার বিবেচনা করে কেউ তাদের পেশা চালান, সে কৃষক হন বা অন্য যে কোনো পেশায় থাকুন। কিন্তু সমাজের বিশেষভাবে পারদর্শী মানুষদের কাছে সমাজ কিছু আশা করে। তো দুর্ভাগ্য হলেও সত্য, আমার রাজ্যে এই মুহূর্তে সমাজ যাদের কাছ থেকে আশা করে তারা নিশ্চুপ। তাদের নিশ্চুপতার কারণ বিভিন্ন হতে পারে, কিন্তু এই নিশ্চুপ থাকলে যেটা অসুবিধা হবে, গণতন্ত্রের বিগেস্ট বেনিফিশিয়ারি যারা বিভিন্ন পদে দেখছেন এই মন্ত্রী শান্ত্রী, কিন্তু এটা মনে রাখবেন এই গণতান্ত্রিক পরিবেশের বেনিফিশিয়ারি আপনিও। কিন্তু গণতান্ত্রিক পরিবেশ না থাকলে আপনি কিন্তু আপনার ওই শিল্প চর্চায় বলুন বা অন্য চর্চায় বলুন, সেই চর্চা করতে পারবেন না। সিরিয়াতে থাকেনি, বাংলাদেশে থাকেনি, কোথাও থাকেনি। আমি আবার ওই ক্যাসিনোতে যেভাবে জ্যাকপট লাগে সেই প্লেটটা একবার চালিয়ে দুজনের প্রতিক্রিয়া নেব। অঙ্কন, তিনজনের অ্যাকচুয়ালি। অঙ্কন কি বলবে 30 সেকেন্ড। এই যে এই টাকাটা লোভনীয়, যারা বলে রাম মন্দিরে এত টাকা খরচা কেন হচ্ছে, আরে ভাই স্কুল কলেজ কতগুলো হতে পারতো এই টাকা দিয়ে।
না আমি বলছি রবীন্দ্রনাথের বাংলায়, বিদ্যাসাগরের বাংলায় যখন আমরা শিক্ষা নিয়ে, বাঙালি তো আলাদা গর্ব করে যে আমাদের ব্যবসা না থাকুক, আমরা গরিব হতে পারি, আমাদের অর্থের দাপট নেই, কিন্তু আমাদের শিক্ষাটা আছে, আমাদের রবীন্দ্রনাথ আছে, আমাদের বিদ্যাসাগর আছে। সেই জাতিতে যখন আমরা দেখতে পাই 8,800টা সরকারি স্কুল শিক্ষকের অভাবে ভেঙে পড়েছে, বন্ধ হয়ে গেছে, সরকারি স্কুলের গেটে এত বড় তালা ঝুলছে, সেই সময় ফ্যাসিবাদ, সাম্প্রদায়িকতাকে রুখবো বলে কিছু এই আজিজুল বাবুদের মতো মানুষ, যাদের থেকে সমাজ কিছুটা প্রত্যাশা করে যে আপনারা গর্জে উঠবেন, যে মুখগুলো দেখাচ্ছেন যাদের থেকে প্রত্যাশা করেন যে আপনারা গর্জে উঠবেন, তারা চুপ থাকে যখন, তখন সেই জাতির সবচেয়ে বড় শত্রু এই ধরনের নীরব নির্বাক দর্শকরা হয়ে যায়, এরা চুপ হয়ে যায়। আমি শেষ করবো একটা কথা বলে, লগ্নজিতা বিজেপি ছিল না, লগ্নজিতা বিজেপি পার্টি ছিল। সে তাকে যখন মৌলবাদ মানে তার উপর আক্রমণ করেছে, সে কিন্তু বুঝিয়ে দিয়েছে ওই দৃষ্টান্ত, বিজেপি করতে হবে না, ওই যে বারিক বাবু আজকে গেছে, আরে আজিজুলদাকেই কালকে আজিজুলদার ওপরেই এই জিনিসটা হতে পারে যে আজিজুলদাকে বলতে পারে তুমি এই জিনিস কেন বলছো, তোমার নামে 7 দিনের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।